সত্যি এ কিন্তু ভারী অন্যায়। তুমি ওর কাজটাকে এভাবে ছোট করতে পারো না। ঠিক আছে, চল 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 চল। হ্যাঁ, এত বড় অন্যায় কোথায় বৌমা? আজ থেকে আমি খুব বকবো। দেখো তুমি, আমি খুব বকবো বলে দিচ্ছি। এই, এখানে এসে আমার নামে নালিশ করা হচ্ছে? চল। না না, কিচ্ছু না কিচ্ছু না কিচ্ছু না। মা, এই বলছি বিক্রম রেডি হয়েছে, আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছি। মা আমার মনে হচ্ছে যাওয়া হবে না। মানেটা কি? এই কি হয়েছে? আবার কি হয়েছে? যা হয় বরাবর, আপনার ছেলের আর যাওয়ার কোনো ইচ্ছে নেই। সে কি? ওর সঙ্গে তো কথা বলি। বাবা তোমরা টেনশন করো না, তোমরা গাড়িতে ওঠো, আমি গিয়ে দাদা ভাইকে ডেকে নিয়ে আসছি, ঠিক আছে? সত্যি কি ছেলে ছিল আর কি হয়ে গেল? এত বড় চাকরি, গাড়ি সব শেষ হয়ে গেল। সবই আমার কপাল। কি করবি বল? শুধু কিছু টাকা ক্ষতিপূরণ দিয়ে ওকে চাকরি থেকে বিদায় করে দিল। অথচ ওই কারখানায় ডিউটি করার সময় এই দুর্ঘটনাটা ঘটলো। আমিও একটা মানুষ বাবা, আমার একটা ধৈর্যের সীমা আছে। ও যদি সেটা না বোঝে তাহলে। বৌমা বৌমা বৌমা, তুমি আমার বাড়ির লক্ষ্মী বৌমা, তুমি এরকম করে বলো না। আর কেউ না জানো, তুমি তো জানো আমার ছেলেটা মনের মধ্যে কত কষ্ট নিয়ে বেঁচে আছে। ওই অসভ্য ছেলেগুলো এখানেই এসেছে। হাই ম্যাডাম। আরে ওই ম্যাডাম কোথায়? দেখুন এখানে কিন্তু অনেক লোকজন রয়েছে, যদি কাউকে ডেকে বলি আপনারা আমার সঙ্গে অসভ্যতা করছেন তাহলে কিন্তু একটা আমার বাইরে পড়বে না। ওই দেখো এত রাগ করতে আছে। শাট আপ। আরে আরে দাঁড়াও দাঁড়াও, চলে যাচ্ছ কেন? একটা অপরিচিত মেয়েকে তুমি করে বলছেন, সাহস তো মন্দ নয় আপনাদের। মা অপরিচিত কোথায়? তখন যে এত আলাপ হলো, না হয় তখন রাগারাগি হয়েছে, তাই বলে। তাই বলে যে অনুরাগ হবে না তার কি মানে আছে? সূর্যদা আপনি কেন আসতে নেই? সমুদ্রে আসার অধিকার কি তোমার দিদির একার? আচ্ছা একটা কাজ করো তো, যেভাবেই হোক তোমার দিদিকে এখানে নিয়ে এসে হাজির করো। বলো না কিন্তু, হ্যাঁ, না হলে পুরো প্ল্যানটা মাটি হয়ে যাবে। আপনি আপনি আগে বলেননি তো? কি আশ্চর্য। আগে বললে কি মজাটা পেতে? আমি তো দিদিকে জিজ্ঞেস করলাম, দিদি বললো আপনি নাকি অফিস ট্যুরে বাইরে গেছেন। মিথ্যে কিছু তো বলেনি। অফিস ট্যুরে না হোক, পার্সোনাল ট্যুরে তো এসেছি, আর বাইরেই তো এসেছি। বলো। এরা আপনার বন্ধু? কেন, আপত্তি আছে? যা অসভ্যতা করলেন তখন। তোমরাও কিন্তু কিছু কম যাওনি, গাড়িতে বসে আমি সব দেখেছি। দিদিকে নিয়ে আসতে পারি, তবে একটা শর্ত আছে। যে কোনো শর্ত আমি মাথা পেতে নিতে রাজি আছি, বলো। ভয় পাচ্ছেন না তো? একদম না। আমার এই সুন্দরী শালিকাকে আবার ভয়? আমি এত বড় কাওয়ার্ড নাকি? আমাকে খাওয়াতে হবে ব্যাস। ও এই ব্যাপার। আমি তো ভাবলাম। কি ভাবলেন শুনি? সেসব দুঃখের কথা থাক বরং, বলে কি আর লাভ আছে বলো। তার থেকে তুমি তোমার দিদিকে নিয়ে আসো তো দেখি। হ্যাঁ আমি এক্ষুনি নিয়ে আসছি। Yes! আরে 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 ম্যাডাম, আস্তে আস্তে আস্তে, পড়ে যাবেন তো। কি করছেন? আপনার
জানাওনি আগে একবারও? Will you marry me, Rai? No, I will not marry you. আমাকে না জানানোর অপরাধে তোমাকে বিয়ে করার প্রস্তাব আমি খারিজ। জানো, আমার না খুব চাকরি করার ইচ্ছে ছিল। তোমার মা তো সবকিছুই মেনে নিয়েছেন, শুধু তোমাদের বাড়িতে চাকরি করাতেই আপত্তি। হ্যাঁ, এই একটা বিষয় না আমি মাকে কোনোভাবেই কনভিন্স করাতে পারছি না। মানে বাড়ির বউ চাকরি করবে, এটা এটা কোনোভাবেই মা মেনে নিতে পারছে না। আমি জানি রাই, আমি জানি তোমার চাকরি করার কতটা শখ। না, তা নয়, খুব ইন্ডিপেন্ডেন্টলি বাঁচতে ইচ্ছে হয়। আমি আর তুমি কি আলাদা? ইন্ডিপেন্ডেন্টলি বাঁচার মধ্যে কি অসুবিধা আছে? দেখো, কোনো অসুবিধা নেই। এই মুহূর্তে তুমি মাকে কনভিন্স করতে না পারলেও পরে যদি কোনো না কোনো ভাবে কোনো কিছু করতে পারো, কতজন তো কত কিছু করে। চাকরি যে করতে হবে তার তো কোনো মানে নেই। তুমি বুটিক করতে পারো বা অন্য কিছুও করতে পারো যেটা তোমার ভালো লাগে। আসলে কলেজ লাইফ থেকে টিউশন পড়িয়েছি, বাবার একার হাতেই তখন সবকিছু ছিল। তারপর দাদা ভাই যখন নিজের পায়ে দাঁড়ালো, চাকরি টাকরি পেলো, তখন কিছু না করলেও হতো, কিন্তু কোনোদিনও নিজের হাত খরচা অন্য কারোর কাছে চাইতে ইচ্ছে করেনি। তারপর তো দাদা ভাইয়ের জানোই সব, কোথা থেকে যে কি হয়ে গেল। সত্যি মানে তোমার দাদার ব্যাপারে ভাবলে না আমার আমার সত্যি খুব খারাপ লাগে। মানে কিরকম একটা ব্রিলিয়ান্ট মানুষ আর আজকে কিভাবে ফ্রাস্ট্রেটেড হয়ে থাকে সবসময়। হ্যাঁ, আজকেও তো হঠাৎ আসার সময় বলছিল আসবে না, তারপর বুঝিয়ে সুঝিয়ে। বৌদি ভাইয়ের জন্য খুব কষ্ট হয় জানো তো, এত ভালো একটা মেয়ে। কি আর করবে বলো, সবকিছু তো আর তোমার হাতে নেই। সেই দাদা ভাইয়ের অ্যাক্সিডেন্টের পর সংসারটা কিরকম হয়ে গেল। বাবাও ভেতরে ভেতরে খুব চিন্তা ভাবনা করে, আমি বুঝতে পারি। বাবা মুখে কোনো কথা শেয়ার করে না, কিন্তু ভাবে, খুব ভাবে। সামনে রিটায়ারমেন্ট, সবকিছু নিয়ে খুব চিন্তা ভাবনা করে। আরে আমি আছি তো তার বড় ছেলের মতো, বুঝলে? আমি দেখো মুখে কিছু বলবো না, কিন্তু কিন্তু কাজে ঠিক করে দেখাবো। আমি জানি আমি এমন একটা ছেলেকে বিয়ে করছি যে সব সময় আমার পাশে শক্ত হয়ে দাঁড়াবে, আমাকে একা যুদ্ধক্ষেত্রে ফেলে চলে যাবেই না। আর আমিও এমন একটা মেয়েকে বিয়ে করতে চলেছি যার মতো কেয়ার আমাকে আমাকে পৃথিবীতে কেউ করতে পারবে না। আর দাদা আসবেন না? দাদা আপনি প্লিজ আসবেন। না না, আমি কি করে যাব? আমি একটা পঙ্গু মানুষ ভাই, আমি হুইল চেয়ার ছাড়া চলতে পারি না, এই জন্য আমাকে কেউ এক্সপেক্টও করে না। দেখলে না বাবা নিজেই কিরকম ডিসাইড করে ফেলল কারা কারা যাবে, আমার নামটা বলার প্রয়োজনও মনে করলো। এটা কি বলছো তুমি? তুমি তো নিজেই কোথাও যেতে চাও না, তাই বাবা ভরসা করে বলতে পারেননি। বাবা যদি তোমায় না জিজ্ঞেস করে বলতেন তখন তো তুমি উল্টে রিয়াক্ট করতে। না না, বাবা বেসিক্যালি আমাকে জিজ্ঞেস করার প্রয়োজনই মনে করেনি। যাওয়ার কথা তো অনেকদিন ধরে হচ্ছে, আমাকে বলতে চাইলে বলাই যেত। দাদা ভাই তুই যদি যাস এর থেকে বড় শান্তি আমাদের কাছে আর কিচ্ছু হবে না। তুই বাবাকে ভুল বুঝিস না প্লিজ, বাবা বুঝে উঠতে পারেননি। না বাবা কোনো কালেই খুব একটা কিছু বুঝে উঠতে পারেন না, বাবা চিরকালই আমার ব্যাপারে একটু বেশি অবুঝ। এটা তুই কি বলছিস বিক্রম?
আমাকে ভুল বুঝিস না। তোমাকে কেন ভুল বুঝতে যাব? তোমার জীবনে তো তোমার মেয়েদের জায়গা একদিকে, তোমার ছেলের জায়গা একদিকে, সেটাই তো স্বাভাবিক। দাদা ভাই বাবা তোকে এত ভালোবাসে, তোর এই ঘটনার জন্য বাবা এত দুঃখ পায়, ভেতরে ভেতরে এত চিন্তা করে, আর তুই চুপ কর না, তোরা এত কথা বলছিস কেন? ওর মতো করে বলছে, ও যা বলছে সেটা ওর কাছে ঠিক, আর কারোর কাছে তো ঠিক নয়। সেটা নিয়ে এত কথা বলার কি আছে? কোনোদিন কষ্ট পেলে দাদা মুখ ফুটে কাউকে কিচ্ছু বলেনি। তুই তো জানিস বিক্রম, দাদা কিভাবে নিজের ঘাড়ে সংসারের সকলের দায়িত্ব তুলে নিয়েছে, তবু হাসি মুখে সংসার চালায়, কাউকে কিচ্ছু বলে না। আমি সেই দাদার ঘাড়েই এসে পড়েছি, তবু দাদা আমাকে কোনোদিন মনে কষ্ট হয় এমন কথাও বলেনি, বরঞ্চ বলে তুই এসেছিস বলে আমার কত ভরসা। দাদাকে এইভাবে বলিস না বিক্রম। তোমরা সবাই চুপ করো তো, তোমাদের সাথে কথা বলাই যায় না। কি এমন বলেছি যে আমাকে টাকার খোটা দিচ্ছ? হ্যাঁ বাবা একা রোজগার করে, কিন্তু আমিও তো রোজগার করতাম, আমি এখনো কাজ করার চেষ্টা করছি। একটা পঙ্গু মানুষকে তো লোকে যেতে এসে কাজ দিয়ে যাবে না। দাদা প্লিজ উত্তেজিত হবেন না। আমি তো উত্তেজিত হই, আশা ভাই ঠিক আছে। ভাই তুমি চেষ্টা করো না, তুমি আমার ব্যাপারটা বুঝতে পারবে না। তুমি সোনার চামচ মুখে নিয়ে জন্মেছো, তাছাড়া তোমার এত বড় চাকরি, তোমার বাড়ির অবস্থা ভালো, তুমি বুঝতে পারবে না ভাই। তুমি চেষ্টা করো, আমার কষ্টটা বুঝতে গেলে আমার জায়গায় দাঁড়াতে হবে। বাবা আর দেরি করে লাভ নেই, আপনারা যান, এই অসময় গেলে ওদেরও খারাপ লাগবে। দেখুন না, আপনারা বিকেলটা বদলে সকালটা করলেন তো, কারণ আপনারা রাতের খাবারটা খাবেন না বলে। দেখবেন আপনাদের দুপুরের খাবার না খাইয়ে ওরা কিছুতেই ছাড়বে না। মাথা খারাপ নাকি? কুটুম বাড়িতে আগে গিয়ে ভাত খেয়ে নেবো, তা কখনো হয়? হ্যাঁ নে তাড়াতাড়ি কর, চল দেরি করিস না। পিসিমণি, আমাকে দাও। আচ্ছা আমি তো কখন থেকে রেডি বলো তো, তোমরাই তো কথাবার্তা বলছো। সত্যি মনটা খচখচ হচ্ছিল জানো, একবারও ছেলেটাকে বললাম না। সেদিন বলছিল না, তোমরা তো আমাকে কোনো কিছুই বলো না, সব কিছু থেকে আমাকে বাদ দাও। কি এখানে দাঁড়িয়ে গল্প করা হচ্ছে নাকি? গল্প করছি, বাবারা বেরোচ্ছে তাই। আমি তোমাকে কতগুলো খাম রাখতে দিয়েছিলাম, বলেছিলাম যত্ন করে রাখতে। আমি আলমারি খুঁজে দেখলাম, কোথাও পেলাম না। কোথায় রেখেছো? কোন খামগুলো বলো তো? একই নাটক না, আমার আর ভাল লাগছে না। তুমি তাহলে আমার জিনিস ধরবে না, রাখবে না? যদি মনেই না রাখতে পারো তাহলে রাখছো কেন? কি আশ্চর্য, তুমি তোমাকে অনেক সময় অনেক কিছু রাখতে দাও, আজকে কি রাখতে দিয়েছো সেটা তো বলবে। দাদা ভাই তুই ভালো করে বল, বৌমনি ঠিক খুঁজে দেবে। তোর বৌমনি কিছুই খুঁজতে পারবে না, ও তো আমার ঘরে আসতেই চায় না। মানে যেটুকু সময় না আসলেই নয়, আমি একবার ডাকলে যা শেষে শুনে আবার এখানে চলে আসে। কেন? আমার প্রতি যদি এতই অ্যালার্জি থাকে তাহলে আমাদের বাড়িতে আছে কেন? চলে যাক নিজের বাড়িতে চলে যাক। দাদা ভাই তুমি সব সময় আমায় চলে যাওয়ার কথা বলো, আমি কিন্তু আর সহ্য করবো না বলে দিলাম। কি করবে? চলে যাবে? যাও, চলে যাও। আমি তো বলেইছি তুমি এমনিতেও যাবে অমনিতেও যাবে, একটা পঙ্গু লোকের কাছে কেউ থাকে না। তুমি আমার কাছে দয়া করে আছো, আর আমি তোমার দয়া চাই না। সকালবেলা উঠে কেন অশান্তি করছো? কি হয়েছে তোর? এই তো বললি খুঁজে দেওয়ার জন্য। খুঁজে তো দিচ্ছি বৌমা, আমরা বাইরে বেরোবো বলে আমাদের চা জলখাবারটা তৈরি করে দিয়েছিল, তাই তোর ঘরে যেতে পারিনি। তুই ডাকলেই চলে যেত। সেজে গুজে সকালবেলা কোথায় যাচ্ছ সব? ও মা, রায় শ্বশুরবাড়ি যাওয়ার কথা, আজ পাকা কথা হওয়ার কথা, বিয়ের দিন তারিখ। ছেলে আবার তাড়া করছে, ওরা নাকি বিদেশ চলে যাচ্ছে। ও, সব সাত সকালে সেখানে যাওয়া হচ্ছে বলে তোমাদের বৌমা ব্যস্ত, তাই তো? বৌমা তো যাচ্ছে না, আমরাই যাচ্ছি। চা জলখাবারটা বৌমা তৈরি করে দিল, তোর যদি কাজ থাকতো তাহলে মা পিসি করে দিত। আমার কোনো তাড়া নেই, আমার কোনো কাজে কাউকে আসতে হবে না। আমি কোনো কাজ করি না নাকি? সব কাজই তো তোমাকে করে দিতে হয়, তুমি কোনো কাজ পারো একা? এই শোনো, তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ নাকি? আমি কাজ করতে পারি না তাই তোমাকে করে দিতে হয়। কাজের লোক রাখলে না, তোমার থেকে সেই লোক অনেক বেশি ডেডিকেটেড ভাবে কাজটা করবে, আর তারপরে কাজটা করার পরে তোমার মতো কথা শোনাবে। মাস গেলে টাকা দিয়ে আমি লোক রাখবো, তুমি আমার কোনো কাজ করবে না। চুরকি বসো। আমার বড় ছেলে আর বড় বৌমা, ওদের সাথে আলাপ করিয়ে দেবো, ওরা বাড়িতেই আছে আজ। আপনার তো একটা মেয়েও আছে, ওর সাথে দেখা হয়নি। আমার 2 ছেলে 2 মেয়ে, বুঝলেন? বড় ছেলে তো আসছে, আলাপ করিয়ে দেবো।
আর বড় মেয়ের না বিয়ে দিয়ে দিয়েছি, হায়দ্রাবাদে থাকে। ওর হাজবেন্ডের আসলে কথা হচ্ছে একটা ট্রান্সফার হবার এখানে, যদি হয়ে যায় ভালো। তবে ওদেরকে আমি বিয়েতে থাকতে বলেছি, আগেই চলে আসবে। আশীর্বাদে থাকতে পারলে তো কোনো মানে কথাই নয়, খুবই ভালো হয়। তবে কি জানেন, আমার জামাইয়ের না খুব দায়িত্বের চাকরি, আগে আসতে পারবে কিনা ঠিক বলতে পারছি না। আসলে আমি বলেছি যে কাজের ক্ষতি করে আসতে হবে না, বিয়ের সময় একেবারে ছুটি নিয়ে আসতে। আশীর্বাদের সময় এসে একেবারে বিয়ে পর্যন্ত থাকা তো সম্ভব নয়, আর তা নাহলে আবার আসবে আবার যাবে, সেটাও তো একটা অসম্ভব ব্যাপার, তাই না? হ্যাঁ ঠিকই তো, মানে এখনকার ছেলে মেয়েদের কাজের ব্যাপার ট্যাপার গুলো একদম আলাদা, ওই আগেকার দিনের মতো তো কাজ নেই আর না। আর আপনার ছোট মেয়ে আছে তো, সে বোধহয় লেখাপড়া করে না? না না, ওর লেখাপড়া শেষ হয়ে গেছে। ও আসলে খুব খেয়ালি আর কি, নিজের মনে থাকে এই আর কি। আলাপ করিয়ে দেবো, আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দেবো। হ্যাঁ আমি তো রায়ের কাছে শুনেছি ওর কথা, ওই রায়ের সঙ্গে বোধহয় 2-1 দিন দেখা টাকা হয়েছিল। হ্যাঁ হয়েছে তো, দেখা হয়েছে। আসলে বললাম না আমার মেয়ে খুব মুডি, ছোট হলে যা হয়, ছোট মেয়ে তো তাই। দেখো, ওনারা তো আমাদের কুটুম হতে যাচ্ছেন, ওনাদের কাছে তো লুকোনোর কিছু নেই। আর তাছাড়া রাইমা তো 2 দিন পরে সবটাই জানবে। এনারা আমাদের আপন লোক, এনাদেরকে বলাই যায়। ওর বাবার চাকরিটা থাকতে থাকতে যদি এই বিয়েটা হয়ে যায়, বোঝেনি তো দিদি, তারপরে আরো 2টো মেয়ে আছে, তাদের তো পার করতে হবে নাকি? আচ্ছা, আপনার ছোট মেয়ে শুনেছি লেখাপড়ায় খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, আমাদের ছোট মেয়েটা লেখাপড়ায় সত্যিই খুব ভালো, ডাক্তারি পড়ে। পড়া ছাড়া কিচ্ছু বোঝে না, দুনিয়া একদিকে লেখাপড়া একদিকে। ওকে নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। শুধু মেজো মেয়েটা আমার লেখাপড়ায় খুব একটা মন ছিল না। না আসলে আমরা অনেক চেষ্টা করেছিলাম জানেন, কিন্তু ওই বিয়ে পাশটা কিছুতেই করতে পারলো না। ও এখন ওই আমাদের পাড়ার ওইখানে একটা পার্লারে কাজ করে, সাজগোজ খুব সুন্দর। আর মা হয়ে বলছি না, মেয়েকে দেখতে ভারী সুন্দর। তবে কি বলুন তো দিদি, আজকালকার ছেলেরা তো শুধু রূপ চায় না, সামান্য পড়াশোনাও তো চায়। একটা সামান্য বিয়ে পাশ করাতে না পারলে কি আর বিয়ে দেওয়া অত সহজ হবে? ও চেষ্টা করেনি তা নয়, কিন্তু আসলে পড়াশোনাটা না ওর মাথাতেই ঢোকে না। ওকে আপনি ঘরের কাজ বলুন, রান্না বান্না সেলাই ফোড়াই ও সব করে দেবে, তাই না গো? কিন্তু মানে পড়াশোনাটা খুব ঘরোয়া মেয়ে কিন্তু। তাছাড়া আসলে কি জানেন তো দিদি, এখনকার দিনে না শুধু ঘরোয়া হলে চলে না, বুঝলেন তো। তবে আপনার বড় মেয়ে কিন্তু সব দিক দিয়ে লক্ষ্মীমন্ত, যেমন লেখাপড়ায় ভালো, তেমন সবার খোঁজ খবর সবকিছু নেয় খুব ভালো। সবই আপনাদের আশীর্বাদে দিদি। এটা এদিকে দাও। এই তো, তুমি মিষ্টি খাবে তো? হ্যাঁ, ভালোবাসো মিষ্টি? হ্যাঁ, এই না। হ্যাঁ গো, ওদেরকে এবার ডাকি। হ্যাঁ ডাকো। বর্দাবাবু আর বৌদিকেও একটু ডেকে দিস। হ্যাঁ, বড় বৌদি তো ঘুম থেকে ওঠেনি। বলছি যখন ডাকতে ডাকো না, গিয়ে ডেকে নিয়ে এসো। আচ্ছা যাচ্ছি মা। এই শোনো, ওর দিকে গিয়ে বলো যদি আসতে চায় তাহলে যেন আসে। ছোট দিকে আমি ডাকতে পারবো না, সকাল সকাল মুখ জামটা খাবো নাকি? আপনি ডেকে আসুন। তো বেশি কথা কেন বলো? ওকে কি বলো আমি ডাকছি, যাও। আমরা তো কোনোদিন এর আগে ওদের সঙ্গে মিশিনি, তাই বুঝতেই পারিনি। ছেলের বউ আর বোনটা অন্যরকম, মা বাবার তো কোনো তুলনাই হয় না। ওর একটা ঘা আছে বাবা, তুমি তো শুনেছো, একটা মস্ত বড় আঘাত আছে। ও এরকম ছিল না জানো তো, এখন এরকম হয়ে গেছে। তুমি কোনো চিন্তা করো না, আমি আছি তো। ওই বাড়িতে গিয়ে ওই বোনকে আমি একদম চেঞ্জ করে দেবো। সেসব তো ঠিক আছে রাই, কিন্তু ওই বাড়ির বড় ছেলে আর বড় বউকে যেরকম দেখে এলাম, ওরা তো মানুষকে মানুষ বলে গণ্যই করবে না রে।
সূর্য আমাকে সারাক্ষণ প্রোটেক্ট করবে, তোমরা একদম চিন্তা করো না তো। হ্যাঁ, সেই ভরসাই তো আছে। এবং শ্বশুর শাশুড়িও খুব ভালো মানুষ। শোনো, ওরা যদি তোমাকে তোমার অবস্থা নিয়ে খোটা দেয়, তুমি কিন্তু ছেড়ে কথা বলবে না। তুমি তো আর যেছে ওদের বাড়ি যাচ্ছ না। সূর্য তোমাকে পছন্দ করেছে, তোমরা দুজন দুজনকে পছন্দ করেছো। এতে হঠাৎ করে সব টাকা পয়সার কথা কেন আসছে? কার কি স্ট্যাটাস, কার কি স্ট্যান্ডার্ড? হ্যাঁ, ওদের মতো দিতে থুতে কিন্তু আমরা পারবো না, এটা ঠিক। বাবা, তুমি একটা মেয়েকে মানুষ করেছো, তাকে লেখাপড়া শিখিয়েছো, এরপর বিয়ে দিচ্ছ, এর মধ্যে দোয়া থোয়ার প্রশ্নই বা উঠছে কেন? সেই কথাই তখন থেকে দাদাকে বলার চেষ্টা করছি। দাদা, তুমি সব নিয়ে ভেবো না তো, একদম চিন্তা করো না। আমার সবকিছু কিরকম শেষ হয়ে গেল রে। কেন গো? আচ্ছা বলি, কি হয়েছে তোমার বলো তো? মানুষের জীবনে কি কোনো বিপর্যয় আসে না গো? আর এই করে করে না তোমার কিন্তু শরীরটা আরো খারাপ হয়ে যাচ্ছে, আমি যা দেখতে পাচ্ছি। বাবা, তোমার কিন্তু শরীর ভালো না, সামনে বিয়ের ধকল আসছে, তুমি। কিচ্ছু হবে না। আমার মনের মধ্যে বিক্রমের চিন্তা ঘোরে। বিক্রম আমার অত হীরের টুকরো ছেলে, তাকে তো আমি এভাবে দেখতেই চাইনি। আজকাল তো সে তোমাকে সহ্যই করতে পারে না। তার বদ্ধমূল ধারণা আমি মেয়েদের ভালোবাসি, ওকে ভালোবাসি না। ও শুধু তোমার প্রতি বদ্ধমূল ধারণা হয়নি গো, ওর আমার ওপরেও ধারণা তৈরি হয়েছে যে আমি শুধু মেয়েদেরই বেশি দেখি। ও আমাকেই সহ্য করতে পারে না বাবা। আর আপনি কি বলছেন? আমি তো একটা দিনের জন্যও ওর অ্যাক্সিডেন্টের পর আমার বাপের বাড়িতে গিয়ে থাকিনি পর্যন্ত, যাতে ও কিছু মনে না করে। যত বেশি ওর মুখে মুখে থাকি, ও তত বেশি আমাকে হ্যাটা করে। একটা মেয়ে হয়েছে, তার ভবিষ্যৎ আছে, সেই বা কি দেখছে যে সারা দিন আমরা ঝগড়া অশান্তি করি, এই দেখছে সে। জানি বৌমা, তোমার সহ্য শক্তির কোনো তুলনা নেই, কিন্তু বিক্রমটা যে কেন দিনে দিনে এরকম হয়ে যাচ্ছে। কমপ্লেক্স। দাদা ভাই একদিন ঠিক ভালো হয়ে যাবে, তুমি দেখো। দাদা ভাইয়ের মতো হৃদয় খুব কম লোকের হয় গো বৌমনি। দাদা ভাইকে কি আমি চিনি না? ওকে কি ছেড়ে যেতে পারি না সাধে? সেই ছেলে যখন এরকম কথা বলে, তখন ভেতরটা পুরো শেষ হয়ে যায়। তার মধ্যে আজ আবার ওই রাইদের শ্বশুর বাড়ি গিয়ে ওই যা ভাসুরের কথা শুনে, মেয়েটার কথা শুনে মনটা বড্ড খারাপ হয়ে গেছে। তুমি এই কথাটা আগে বলনি, কিন্তু তোমার শরীরে পারবে। কাজটা না করলে শরীরটা খারাপ হয়ে যাবে। শান্তি। এই 2 বছরের মধ্যে ছোটটার পড়াশোনাও খানিকটা এগিয়ে যাবে, আর মেজোটারও বিয়ের ব্যবস্থা করে ফেলতে পারবো। ব্যাস ব্যাস, ঠিকই হয়েছে বলো। তোমার তো রিটায়ার হয়ে গেলে তো মাইনেটা প্রায় অর্ধেক হয়েছে, তো তুমি বলো ভালোই হয়েছে বলো। অত নাচানাচি করো না, জানোই তো আমাদের কপাল। কাল কনফার্মেশন আসার কথা। হ্যাঁ, তবে আলোচনাটা হয়ে গেছে, আমার মতামত নিয়েই করেছে। কাল হয়তো চিঠিটা পাবো। তাহলে তোমার শান্তি হবে তো? আর কোনো চিন্তা থাকবে না তো বাবা? না রে, শান্তিটা কি আর পুরো হয় রে? এই যে তুই চলে যাবি, মনের মধ্যে কষ্ট হবে তো। যদিও চাই যে তোর বিয়েটা ভালো হোক, তুই ঘর সংসার কর, তুই সুখে থাক, কিন্তু তুই চলে যাবেই বলে যে কষ্ট পাবো না তা তো হয় না। আর বিক্রমকে নিয়ে আর আমি কি বলবো? বাবা, ওর কথা আপনি ভাববেন না। ওর যদি ঠিক হওয়ার হয়, ও একদিন ঠিক নিজেই ঠিক হয়ে যাবে। আমরা কেউ কিছু করতে পারবো না। কি বললে বাবা? তুমি লেখাপড়া বাদ দিয়ে এখানে আছো নাকি? লেখাপড়া বাদ দিয়ে তুমি কি করছো? ভাগ্যিস এখানে ছিলাম, নাহলে জানতেই পারতাম না আমার সম্পর্কে তোমার কি ইমপ্রেশন। আরে ইমপ্রেশন, খুব হাই ইমপ্রেশন, খুব ভালো ইমপ্রেশন। আমার ছোট মেয়ের তো কোনো তুলনাই হয় না। সব শুনেছি আমি। আচ্ছা, তুমি আমাকে একটা জিনিস আনতে বললে, আমি কি তোমাকে এই কথা বলতাম? তোমার কষ্ট হচ্ছে জানলে আমি তোমায় এনে দিতাম না? আলবাত আনতে। তাহলে বললে কেন? ভুল হয়ে গেছে মা। হ্যাঁ, ভুল হয়ে গেছে। যেই আমাকে দেখেছো সেই ভালো কথা বলছো, আমার আড়ালে তার মানে তুমি এই কথা বলো? এই ছুটকি, বড্ড মুখ করিস তুই, এত ঝগড়া করিস কেন? সোজা কথা বললেই ঝগড়া হয়ে যায় না? এই তোর কিন্তু পড়তে যেতে দেরি হয়ে যাচ্ছে। উফ, হ্যাঁ হচ্ছে তো। এতখানি সময় তুই নষ্ট করলি? জল খেতে এসেছিলাম, জল 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 খেতে এসেছিলাম বলেই তো তোমাদের কথাবার্তাগুলো শুনতে পেলাম। না না মা, কি বলতে বলে ফেলেছি, খেয়ালই ছিল না। খেয়াল ছিল না? না
খেয়াল থাকবেই না তো তোমায়, তোমায় জানি, আমি খুব ভালো করে জানি। হ্যাঁ সেই তুমি তো জানবেই, তুমি তো সব জানো। এ কি অনেক সময় তো চলে গেল রে, তোর জীবন থেকে কতটা সময় পেরিয়ে গেল বলতো, তুই এত কথা বললি, তোর এত লেখাপড়া করতে ভালো লাগে? হ্যাঁ, পড়াশোনা ছাড়া আমার কিছু ভালোই লাগে না। পড়াশোনার মধ্যে থাকলে মনে হয় জীবনটা ঠিকঠাক চলছে। তাই কলেজটাও খুব এনজয় করছিস বল? হ্যাঁ, কলেজ আমি ভীষণ এনজয় করছি, কিন্তু সব প্রফেসর তো আর সমান হয় না, কিছু কিছু আছে বিটকেল, একজন একটু বেশি, আমাকে দেখলেই তেলে বেগুনে জ্বলে ওঠে। আমার মেয়েকে দেখলে তেলে বেগুনে জ্বলে ওঠে? কে সেই পাষণ্ড? এ কি গো, এই তুমি স্যার সম্পর্কে মেয়ের সামনে বসে বসে এরকম কথা বলছো? আচ্ছা তুমি বললে তো মেয়ে শিখবেই তোমার থেকে। আর এই ছুটকি, এই আমি তোমাকে না করে দিচ্ছি শেষবারের মতো, তুমি স্যার সম্পর্কে এরকম কথা বলবে না। মা, যেরকম স্যার সেরকমই তো বলবো। তুমি কখনো দেখেছো প্রফেসরদের ছাত্রছাত্রীদের মধ্যে ডিসক্রিমিনেট করে? আমাকে দু চোখে দেখতে পারে না। হ্যাঁ, আমার তো খুদ ধরতেই সবসময় ব্যস্ত। কেন রে, তুই কি করেছিস? ওই যে আমি স্ট্রেট কথা বলি, মুখে মুখে কথা বলি দিই, সেই জন্য। ও মা, তা স্যারের মুখে মুখে কথা বলতে আছে নাকি? আরে এমনি বলি না, প্রয়োজন পড়লেই বলি আমি। স্যার একটা ভুল রেফারেন্স দিচ্ছিল, আমি বলতে গেছি, তাতেই আমাকে বলে তুমি বেশি জেনে গেছো, তুমি কি ডাক্তার হয়ে ভর্তি হয়েছো নাকি, তাহলে তুমিই পড়াও। আমিও গায়ে লেগে গেছে, আমি সার্চ করে দেখিয়ে দিয়েছি, স্যার আমি কিন্তু কিচ্ছু ভুল বলিনি। তখন সে কি রে, তুই তো কামাল করে দিয়েছিস। তারপর স্যার কি বললেন? তখন তো স্যার নিশ্চয়ই মাথায় তুলে নেচেছেন। মাথায় তুলে নাচার মতো লক্ষ্মী না, প্রেস্টিজে লেগে গেছে, সবার সামনে ভুল ধরিয়ে দিয়েছি, তখন তো আর কিছু বলার নেই। তারপর থেকেই তো নানাভাবে আমাকে হেকেল করে, নানাভাবে ইনসাল্ট করে আমার। এই ইনসাল্ট করে আবার কি কথা? স্যার হয় ছুটকি না, তুমি আর স্যারের সাথে মুখ কালাকালি করবে না, ওদের হাতে কিন্তু নাম্বার টাম্বার থাকে, এটা মাথায় রেখো। বয়ে গেছে আমার, আমি যদি সব ভালোভাবে লিখি, আমি যদি সব ঠিক লিখি, আর তখন উনি যদি আমাকে নাম্বার না দেয়, আমি চ্যালেঞ্জ করব। আমার সাথে অত শত না। এই তুই এত ঝগড়াটি কোথা থেকে হলি রে? মানে লেখাপড়ায় ভালো সেটা ঠিক আছে, কিন্তু ঝগড়া করার ট্রেনিংটা কোথা থেকে পেলি শুনি? আচ্ছা দিদি ভাই, আমি যদি সোজা কথা বলি আমি ঝগড়ুটে হয়ে গেলাম? আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, এই শোন, আর সোজা কথা বলে কোনো লাভ নেই তোর, অনেক হয়েছে, সোজা কথা বলছে। এই যো খেয়াল আছে, আর একজন কিন্তু আসেনি এখনো। এই বৌমা। হ্যাঁ মা। এই বৌমা, এই বলছি কটা বাজে? 9:30 তো বেজে গেছে। কটা বাজে মা? 9:45 বাজে। সে কি, নীলু এখনো আসেনি? ওই যে বলেছিল না 10টা 10:30। চলে আসবে মা, চলে আসবে, তুমি কেন চিন্তা করছো বলো তো? 10:30 তো এখনো বাজেনি। 10:30 বলেছিল বলে দেখবি 10:30তেই আসবে ও। আমরা তো বলেছিলাম 10টার মধ্যে ফিরে আসতে। এই এক অশান্তি, আমি চাই না আমার ছেলেমেয়েরা রাত করে বাড়ি ফিরুক। বাবা অনেক সময় আমারও তো রাত হয় ফিরতে, লাইব্রেরিতে কাজ শেষ করে ফিরতে রাত হবে না, বই থাকে না, ওখানে বসে বসে নোটস তৈরি করে ফিরতে হয়, তারপর এত দূর লাইব্রেরিটা, 2-3টে চেঞ্জ করে আসতে আসতেই তো। তুমি কি করবে, সে তো তুমি কাজের মধ্যে থাকো। বাবা তাছাড়া সেটা কোনো কথা নয়, এখন তো কত মেয়ে বাইরে যাতায়াত করে বলো, লেখাপড়ার জন্য বাইরে যেতে হয়, চাকরি বাকরির জন্য যেতে হয়। তাছাড়া নীলু একদিন একটা অনুষ্ঠানে গেছে, তার জন্য কি বা হয়েছে, বন্ধুর জন্মদিন বলে কথা। আরে বাবা, কাজের জায়গায় কাজ করিস একসঙ্গে, সে আলাদা কথা, অত বন্ধুত্বের কি আছে রে? আশ্চর্য, কে একটা বললো জন্মদিনে চলে গেল তার সঙ্গে, 10:30টার আগে সে ফিরতেই পারবে না। আরে বাবা, আজকে কোন দিন সেটা তো একটু দেখবে। তুই সকাল থেকে কত কাজ করলি বলতো, আর এই যে একটা মেয়ে কাজ করেই চলেছে। আরে বাবা, আমি শুধু বলছি ও থাকলে তোদের হাতে হাতে তো একটু সাহায্য করতে পারতো নাকি? 11:10 বেজে গেছে, চলো একবার ওই পার্লারে যাওয়া যাক। যাওয়া যাক মানে বাবা, যেতে তো হবে, আমি দৌড়ে যাবো, আমি কি খোঁজ নিয়ে আসবো পরে বৌদির কাছ থেকে? না, তোমাকে যেতে হবে না, আমি আর রাই যাচ্ছি। আমি আপনাদের সঙ্গে যাবো বাবা। 11:10 সময় ঘরের বউ ড্যাং ড্যাং করতে করতে ভাড়া ভাড়া দিয়ে যাচ্ছে। আমি ঘরের বউ, এটাই আমার একমাত্র পরিচয় না, আর রাত 11টার সময় পাড়া বাড়াতে যাচ্ছি না। কেন যাচ্ছি সেটা তুমি খুব ভালোভাবে জানো। কি প্রতিজ্ঞা করেছিস বিক্রম? তুই কি প্রতিজ্ঞা করেছিস? তুই আমাদের কারোর সঙ্গে ঠিক করে কথা বলবি না তো? বলবি না তো? ঠিক
ঠিক আছে, তাহলে তো আমাদের এই বাড়িতে থাকার কোনো মানেই হয় না, আমরা কেউ থাকবো না তাহলে। আমরা সবাই সতর্কে থাকি বিক্রম। এই আমরা কি বললাম তার উত্তরে তুই কি বলে ফেললি, কোন কথায় ভুল বুঝলি? এত মেপে চুপে তো বাড়িতে থাকা যায় না বাবা, একটু বোঝার চেষ্টা কর। কেন বুঝতে পারছিস না বলতো? হ্যাঁ, তুই সবাইকে আঘাত করছিস, আমরা কেউ তোকে আঘাত করছি না। আমরা সবাই তোর সাথে মানিয়ে নেবার চেষ্টা করছি, কিন্তু তুই সবার সাথে মানিয়ে নিতে পারছিস না বিক্রম। কি বলতে চাইছো পিসুমণি? না কি বলতে চাইছো? বাড়ির ছেলেকে বাইরে করে দিতে চাইছো, তাই তো? আমি বুঝতে পেরেছি। পিসুমণি, একটা কথা তোমায় মনে করিয়ে দিই, তোমার বিয়ে হয়ে গেছিল তোমার শ্বশুর বাড়িতে থাকার কথা। তোমার একটা ব্যক্তিগত কারণে তোমাকে এখানে থাকতে দেওয়া হয়েছে দয়া করে, আর তুমি বাড়ির ছেলেকে বাইরে করে দিতে চাইছো। ফ্যান্টাস্টিক দাদা ভাই, ফ্যান্টাস্টিক। কি বললি তুই? অনেক কথা বলছো তুমি, আর একটাও কথা বলবে না। তুমি যেমন আমার আদরের, আমার বোনও তেমনি আদরের। তোমার যেমন এই বাড়িতে থাকার অধিকার আছে, আমার বোনেরও আছে। তুমি অনেক ব্যাপারে কথা বলো, কিন্তু আমি কোনো উত্তর দিই না। কিন্তু এই ব্যাপারে তুমি একটাও কথা বলবে না। জয়া মানে ওই আমাদের পার্লারের জয়া? হ্যাঁ, ওরই তো আজকে জন্মদিন, আপনি জানেন তো। জয়ার জন্মদিনে গেছে? জয়ার জন্মদিন বলে তো আমি কিছু জানি না। জয়া তো এমনিতেই দুদিনের জন্য ছুটি নিয়েছে। মনে হয় ওই জন্যই ছুটি নিয়েছে, বলেনি হয়তো, জানায়নি। না না, ইম্পসিবল। জয়ার জন্মদিন হলে ও কি একা নীলুকে বলতো? পার্লারে সবাইকে বলতো। তো পার্লারে সবাই তো আজকে এসেছে কাজে। নীলু তো আজকে অন্য কথা বলে ছুটি নিয়েছিল। কি বলেছিল? বলেছিল কাল রায়ের আশীর্বাদ, তো আজকে একটু ছোটাছুটি আছে, ও ব্যস্ত থাকবে সারাদিন, তাই একটা দিনের জন্য ছুটি চেয়েছিল। আমি তো ভাবলাম সত্যিই তো রায়ের বিয়ে, তো এর মধ্যে আবার জয়ার জন্মদিনটা কোথা থেকে এলো? কি বলছেন আপনি? আজকে জয়ার জন্মদিন না? দেখুন, হয়তো ওরা আপনাকে জানায়নি, জয়া প্রাইভেটলি করতে চেয়েছে, তাই সবাইকে বলেনি, এরকম তো হতে পারে। বলছি, জয়ার ফোন নাম্বারটা একটু দেবেন? হ্যাঁ, সে দিচ্ছি, বাট জয়া তো বলেছিল ওর বাড়িতে কেউ একটা অসুস্থ, মানে ওর গ্র্যান্ড মা আর গ্র্যান্ড পাপা কেউ একজন অসুস্থ, ওই জন্য ওকে একটু হসপিটালে ছোটাছুটি করতে হচ্ছে, তাই ও দুদিন আসতে পারবে না। কিন্তু এর মধ্যে ও জন্মদিন করবে কি করে? আর জয়ার সঙ্গে যার সব থেকে বেশি ভাব, আরে ওই মেয়েটা, ওই তানজিমা, সে তো আজকে কাজে এসেছে। সুতরাং সে এসেছে আর নীলুকে নেমন্তন্ন করেছে, ব্যাপারটা কেমন অস্বাভাবিক লাগছে আমার। ঠিক আছে, আপনি বলছেন যখন, আমি ফোন নাম্বারটা দিচ্ছি, একটু দাঁড়ান। হ্যালো আন্টি। হ্যালো জয়া, আজকে তোমার জন্মদিন? মানে? না, সেটাই বলছি যে তুমি নাকি নীলুকে নেমন্তন্ন করেছো, সে তোমার জন্মদিনে গেছে। আন্টি, আমি তো আপনাকে বলেছিলাম আমার ঠাকুমার খুবই শরীর খারাপ, আর এই জন্য আমি দুটো দিন আসতে পারবো না। হসপিটাল বাড়ি, বাড়ি হসপিটাল এই করে যাচ্ছি, এই জন্যই তো ছুটি নিয়েছিলাম। এর সঙ্গে জন্মদিনের তো কোনো ব্যাপার নেই, আর নীলুর সঙ্গে তো আমার জন্মদিন নিয়ে কোনো কথাই হয়নি। নীলুর বাড়ির লোক খোঁজ করতে এসেছে, ওর বাবা, দিদি, বৌদি। এই নাও তো, তুমি একটু কথা বলে নাও। কি বললো আন্টি? ও বলে এরকম জন্মদিন কোনো ব্যাপারই নেই। এ নাও 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 নাও, তুমি কথা বলো, নাও। হ্যালো, হ্যালো জয়া, আমি নীলুর দিদি বলছি। হ্যাঁ হ্যাঁ রাইদি, বলো। তোমাকে জানি, নীলুর মুখে তোমার কথা অনেক শুনি। কিন্তু নীলু তোমাদের বাড়ি নেই। রাইদি, নীলু আমাদের বাড়িতে থাকবে কি করে? প্রথম কথা, আজ তো আমার জন্মদিনই নয়, আর দ্বিতীয় কথা, আমার ঠাকুমাকে নিয়ে আমি খুবই বিজি আছি, আর সেই জন্য দুটো দিন আমি পার্লারেও যেতে পারিনি। এমনিতেও নীলুর তো আমাদের বাড়িতে আসার কোনো কথাই নেই, আর জন্মদিন নিয়েও তো কোনো কথা হয়নি। আচ্ছা রাইদি, তোমরা কোনো ভুল করছো না তো? মানে অন্য কোনো মেয়ের সঙ্গে কোনো ভুল করছো না তো? অবশ্য আমাদের
পার্লারের তো কোনো মেয়ের জন্মদিন হলে আমি জানতেই পারতাম। ওই তো কজন মেয়ে আমাদের, সবারটা সবাই জানে। তবে কারোর জন্মদিন হলে কেউ একা ওকে বলবে, আমাদের কাউকে বলবে না, এরকম কিন্তু কেউই নেই রাইদি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে হয়তো কোথাও ভুল হয়েছে। ঠিক আছে, এখন তাহলে রাখি ভাই। হ্যাঁ 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 ঠিক আছে রাইদি। তবে নীলু তোমাদের বাড়িতে পৌঁছলে একবার আমাকে ফোন করো প্লিজ, আমিও চিন্তায় থাকবো। আচ্ছা আচ্ছা বেশ, আমি জানাবো। যদি সত্যি এই কথাগুলো জানার পর আমার সঙ্গে বিয়ে করতে না চায়, তাহলে আমি বলবো খুব ভুল জায়গায় আমার বিয়ে ঠিক করা হয়েছে। এইরকম একটা পরিবারের সঙ্গে বিয়েটা না হওয়াই উচিত। কারণ আমার বোনের দায় কখনো আমার হতে পারে না, বা আমার বোন যদি আজকে কোনো বিপদে পড়ে থাকে সেই দায়ও ওর হতে পারে না। বিপদ আবার কি? মিথ্যে কথা বলে সাজিয়ে গুজিয়ে সকলকে একরকম কথা বলে চলে গেছে। কিসের বিপদ? কোনো বিপদ না। বিপদ যদি হয়েই থাকে ও নিজে বাঁধিয়েছে। আমি বুঝতে পারছি না, আমি আমার মেয়েদের এত স্বাধীনতা দিয়ে বড় করেছি, এত ভালোবাসা দিয়ে বড় করেছি, তাদের মধ্যে ওই একজন আমাকে এইভাবে ঠকাতে পারলো? আচ্ছা, মেসি যদি কারোর সাথে চলে গিয়ে থাকে তাহলে আমাকে বলে যেতে পারতো। এভাবে অন্ধকারে ফেলে রেখে চলে যাওয়ার তো কোনো মানে হয় না, বল। বলছিল কোন একটা ছেলের সঙ্গে নাকি ও প্রায় দেখা করতো, গাড়ি টাড়ি নিয়ে আসতো। ব্যাস হয়ে গেল, বড় লোকের ছেলে পেয়েছে, ফুটে গেছে। এবার বড় লোকের ছেলে তোমার মেয়েকে কিভাবে রাস্তায় ফেলে দিয়ে চলে যায় সেটা তোমরা দেখো। যদি সত্যি একটা ছেলে বড় লোক হয় তাহলে কেন ওকে বিয়ে করবে সেটাই তো আমার মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। তুই কি বলতে চাইছিস দাদা ভাই? না, আমার তোর ব্যাপারেও সন্দেহ আছে। এই যে তুই সূর্যকে বিয়ে করছিস, তুই ভাবছিস সূর্য তোকে ভালো রাখবে আর ওর ফ্যামিলি তোকে উঁচু নজরে দেখবে, সেটা কিন্তু নয়। বড় লোকরা না বড় লোকের মেয়েদেরই বউ হিসেবে পেতে চায়। সূর্য থেকে বিয়ে করছে কোন একটা কারণে, তাই জন্য বিয়েটা হবে। বিয়েটার পর দেখবি এক্স্যাক্টলি কি হচ্ছে, হোয়াট ইজ দ্য লার্জার পিকচার। ঠিক আছে, বিয়ের পর যা দেখার আমি দেখবো, যা ভোগ করার আমি করব। তুই কিছু দেখবি না, তুই কিছু ভোগও করবি না, প্লিজ। এখন আর এই নেগেটিভ কথাগুলো একদম বলিস না। সব বড় লোকরা সমান হয় না দাদা ভাই, একরকম হয় না। তাছাড়া আমি তো একটা কথা বুঝতে পারছি না, নীলু যে কারোর সঙ্গে চলে গেছে এরকম কোনো খবর তো আমাদের কাছে আসেনি। হ্যাঁ, ও একটা ছেলের সঙ্গে দেখা করতো, কিন্তু ওই ছেলেটাই ওকে ফসলিয়ে নিয়ে গেছে কিনা বা ও যে ওর সঙ্গে সহমত হয়ে গেছে সেসব কিছুই তো আমরা জানি না। তাহলে আমরা সেটা নিয়ে এত কথা ভাবছি বা কেন? রাই, এখন কি করণীয় রাই? আমি তো কিছু বুঝতে পারছি না। কি আবার করবে? যাও থানায়, থানায় গিয়ে একটা মিসিং ডায়েরি করো, সেটাই একমাত্র করণীয়। এই, তোমার কিছু করার নেই? তুমি শুধু বক্তৃতা দিয়েই খালাস। এরকম বোনের অস্তিত্বই আমি স্বীকার করি না। আমার নামটাই বা বাদ দিচ্ছিস কেন? আমারটাও বল। হ্যাঁ, তুই তো স্ট্যান্ডার্ডের থেকে অনেক উপরের একটা ছেলেকে বিয়ে করছিস। শোন রাই, একটা কথা বলে দিচ্ছি, লোভ না ভালো নয়, লোভে পাপ, পাপে মৃত্যু। তোর উচিত ছিল তোর স্ট্যান্ডার্ডের একটা ছেলেকে বিয়ে করা, এটা বোঝ। পছন্দ না স্ট্যান্ডার্ড দেখে হয় না। যখন আমি ওকে পছন্দ করেছি বা ও আমাকে পছন্দ করেছে, একবার ও ভাবেনি যে আমি কতটা স্ট্যান্ডার্ডের। আমি ওর থেকে বড় লোক না, আমি ওর থেকে গরিব। আমিও একবার ভাবিনি আমার থেকে কতটা বড় লোক। ওর পয়সা দেখে আমি ওকে ভালোবাসিনি রে দাদা ভাই। এই দামটা না পরে দিবি। দাম দিলে তুই খুশি হোস? তুই খুশি হবি তো? না, যদি তাই হয় তাহলে তো ভালোই। তুই অন্তত খুশি হবি, অন্তত কাউকে তো খুশি করতে পারবো জীবনে। এখন চ্যাটাং কথা বলছিস তো, পরে দেখবি। ও তো বলছে বিক্রম যে পরে কিছু হলে সেটা ও বুঝে নেবে, তোকে তো দেখতে যেতে হবে না। কেন বারবার এই কথাগুলো বলছিস তুই? তাই না তাই, সবার ওপর ওর আক্রোশ, সবার ওপর ওর রাগ, অথচ কি না করে এই বোনটা ওর জন্য। ছেড়ে দাও বৌমনি, আমি আমার দাদা ভাইয়ের জন্য করি, আমার ভালো লাগে তাই করি। ওর যদি ইচ্ছে হয় ওর বোনকে আঘাত করবে, ও করুক না। আমিও দেখি ওর আঘাতের কত জোর যে আমাকেও কাবু করে।
আমার সব শেষ হয়ে গেল, আমার পরিবারটাই শেষ হয়ে গেল। ওই একটা মেয়ে আমার পরিবারের সব সম্মান শেষ করে দিল, শেষ করে দিল, আমাকেও শেষ করে দিল। না বাবা, এত সহজে কিচ্ছু শেষ হয় না। তোমার পরিবারে তো আরো 3 জন ছেলে মেয়ে রয়েছে। ওর যদি এত ক্ষমতা থাকে যে আমাদের সবার ভালো করার চেষ্টার উল্টো দিকে গিয়ে একাই খারাপ করবে ভেবে থাকে, তাহলে আমি বলবো আমরা কিছু ভালো করতেই পারি। তাই বলছি বাবা, এইভাবে ভেবো না, ভেবো না এইভাবে। জানে মিঠি ঝোরা, সব জানে মিঠি ঝোরা, জানে মিঠি ঝোরা, সব জানে মিঠি ঝোরা। বাবা, আমি কোনো অন্যায় করিনি, আমি সত্যি কোনো অন্যায় করিনি। কারোর প্রতি আকর্ষণ হওয়া, কাউকে ভালোবাসা তো অন্যায় নয় বলো? সেটা কি অন্যায়? হ্যাঁ, আমি মানছি আমি ভুল করেছি, আমি মিথ্যে কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিলাম, এটা আমার ভুল হয়েছে। কিন্তু সত্যি কথা বললে হয়তো তোমরা আমাকে বাড়ি থেকে বেরোতে দিতে না। আর বিশ্বাস করো ওই ছেলেটা আমাকে খুব করে রিকোয়েস্ট করেছিল, নানান রকম সেন্টিমেন্টাল কথাবার্তা বলেছিল আমাকে বারবার জোর করছিল। ও আমাকে বলেছিল যে ওর জন্মদিন, আমাকে বলেছিল ওর জন্মদিন বলে আমাকে নিয়ে গিয়েছিল। আমি ভেবেছিলাম যে ওর জন্মদিনে যাব, 10টা 10:30টার মধ্যে বাড়ি চলে আসবো। কিন্তু ওখানে যাওয়ার পর ওরা আমাকে, ও আর ওর বন্ধুরা ছিল, ওরা আমাকে আটকে দেয়। তোকে তো আর এমনি এমনি ছেড়ে দেয়নি ওরা। হ্যাঁ, এমনি হয়তো ছেড়ে দিত না, কিন্তু বিশ্বাস করো আমি সারেন্ডার করিনি। আমি ওকে বন্ধ ঘরে, ও ড্রিঙ্ক করেছিল, আমি ওকে ধাক্কা মেরে চলে এসেছি। আমি দৌড়তে দৌড়তে অনেক দূর এসেছি, তারপর একজন আমাকে লিফট দেয়, তার জন্য আমি বাড়িতে পৌঁছতে পেরেছি আজ। নিজের জীবনটা কোথায় নিয়ে গেছিস দেখতে পেয়েছিস তো? কই আর দুটো বোন তো কখনো এরকম করেনি। বাবা, এটা আমার জীবনের একটা দুর্ঘটনা। দিদিভাইয়ের জীবনে সূর্যদার মতো একটা ছেলে আছে, যদি না থাকতো তাহলে তো দিদিভাইয়ের ক্ষেত্রেও এরকমটা হতে পারতো, বলো? বাবা, ওর উপর একরকম টেনশন গেছে, আমাদের উপর দিয়ে আর একরকম টেনশন গেছে। ফেস করেছে ও, ক্রাইসিসটা ওর অনেক বেশি ছিল। একটা দুর্বৃত্তকে ফেস করে তার হাত থেকে নিজেকে বাঁচিয়ে নিয়ে আসার জন্য ধক লাগে। সেই ধকটাও দেখিয়েছে। তাই আমরা এখন ওকে দুধছাই করে রাস্তায় ফেলে দিতে পারি না বাবা। ও তো বাড়ি ফিরে এসেছে, ও নিজের সম্মান বাঁচিয়েছে, ও এই পরিবারের সম্মান বাঁচিয়েছে, আমাদের প্রত্যেকের সম্মান বাঁচিয়েছে। ও দাদা ভাই যাই বলুক না কেন, ও তো কোনো ভুল করেনি, বা ওই ছেলেটার ফাঁদে পড়ে ওকে বিয়ে করেনি, বা ওর সাথে রাত কাটায়নি। ও বাড়ি ফিরে এসেছে। আর আমরা যদি আমাদের বোনকে বিশ্বাস না করি তাহলে কাকে বিশ্বাস করব? মন গড়া কল্পনা করে বোনকে শাস্তি দেওয়াটা একদমই ঠিক হবে না বাবা। তোমরা যা বোঝো তাই করো,
আমি আর অত টেনশন নিতে পারছি না। বাবা বাবা আর তো টেনশন নেওয়ার কিছু নেই বাবা। হ্যাঁ, টেনশন নেওয়ার মতো একটা জিনিস ছিল, কিন্তু এখন সেটা মিটে গেছে। কাল তোর আশীর্বাদ দিদি ভাই। আজ সারাটা রাত আমি সবাইকে এভাবে জাগিয়ে রেখেছি। বিশ্বাস কর, আমি অনেক চেষ্টা করেছিলাম বেরোনোর, কিন্তু বেরোতে পারিনি। ফাইনালি যখন বেরোতে পেরেছি তখনই বেরিয়েছি। বুঝতে পেরেছি, এবার থাম। খাওয়া দাওয়া করিসনি তো কিছু? আয়, খাবি আয়। না না, আমার ইচ্ছে করছে না, আমি কিছু খাবো না। খেতে ইচ্ছা করছে না আবার কি কথা? হ্যাঁ, খেতে ইচ্ছা করছে না? এই বাড়িতে না ফেলে দেওয়ার মতো অত খাবার নেই, বুঝেছো? তোমার জন্য রান্না হয়েছে, তোমাকে খেতে হবে। আমি খাবার বাড়ছি, খেতে এসো। এসো তো বৌমা, আয় এদিকে দেখি। আয় আয় আয়, খাবি। যাও 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 যাও, যত্ন করে মেয়েকে খাওয়াও। বিরাট কাজ করে এসছে বাইরে থেকে, বিরাট। আমার মনে হয় আমি বিরাট কাজ করে এসেছি দাদা ভাই। খারাপ ছেলেরা যা করে এও তাই করেছে। একটা খারাপ ছেলেকে তো ভুলতে এত সময় লাগার কথা নয়। ভালো ছেলেকে ভুলতে সময় লাগে, খারাপ ছেলেকে ভুলতে সময় লাগবে কেন নীলু? ওকে ভোলা নিয়ে ভাবছি না রে দিদি ভাই, ভাবছি ঘটনাটার কথা। এরকম একটা ঘটনার মধ্যেও আমাকে ফেলে দিল। যদি সত্যি বেরোতে না পারতাম কি হতো আমার? এটা ভেবে লাভটা কি? আর কখনো কারোর ডাকে চলে যাবি না। আবার মাথা খারাপ নাকি? জীবনে একবারেই আমার শিক্ষা হয়ে গেছে। তোর তাড়াতাড়ি বিয়ে দেবো এবার, বুঝেছিস? বাবার উপর থেকে একটু চাপ কমবে। আমি না থাকলে বাড়িতে ব্যালেন্স হবে কি করে? দেখেছিস তো দাদা ভাইকে। সত্যি রে, মাঝে মাঝে আর ইচ্ছে করে না এই বাড়িতে থাকতে। নেহাত বৌমনিটা ভালো মানুষ, তাই জন্যে। তুই ছিলি, তুইও চলে যাচ্ছিস, আমার আর ভালো লাগে না। ভালো লাগতে হবে না, আমি তো বললাম একটা ভালো ছেলে দেখে এবার তাড়াতাড়ি তোর বিয়ে দিয়ে দেবো। কি হলো, তোর কি বিয়ে করার ইচ্ছে নেই নাকি? বিয়ে করার ইচ্ছে তো সব মেয়েদেরই থাকে বল। একটা সুন্দর পরিবার, একটা সুন্দর সংসার, একটা সুন্দর মানুষ, কে না চায়? এখন তো বোধহয় পার্লারে আমাকে আর নেবেও না। তো ওই পার্লারে নেবে না তো অন্য কোনো পার্লারে নেবে, সেটা কোনো কথা নয়। সেইগুলো তার পার্মানেন্ট চাকরি নয়। বিয়ের পর যা করার করবি, ঠিক আছে? এখন তোর জন্য আগে একটা ভালো ছেলে পছন্দ করতে হবে আমায়। আরে লক্ষ্মী বোন আমার, কাল একটা বিরাট ভুল করে ফেলেছিস। তার জন্য যে সবাই তোর উপর রেগে আছে এটা ভাবিস না। তুই কিভাবে নিজেকে বাঁচিয়েছিস আমরা বুঝতে পেরেছি সেটা। আমার তো খারাপ লাগছে এটা ভেবে, যদি বাঁচাতে গিয়ে ওরা তোকে কিছু করে ফেলত। কালকে রাত্রেও একটা খারাপ স্বপ্ন দেখে ভয়ে আটকে উঠেছিলাম জানিস। মন খারাপ করিস না, একদম মন খারাপ করিস না। হ্যাঁ, যা, আমি এখানে আছি, যদি দরকার হয় ডাকিস। আমি এখন ওদের সামনে যাচ্ছি না। চল না দিদি ভাই আমার সঙ্গে। দিদি ভাই, আজকাল আর এরকম হয় নাকি? আমার লজ্জা করছে। ওদের আশীর্বাদ আমাকে ওখানে দাঁড়িয়ে থাকবো নাকি গিয়ে? তুই ডাকবি, যখন ডাকবি আমি ঠিক চলে যাবো। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। রাতের কাছে তারা Will you marry me, Rai? কি বলছেন? নারকোল তেল নাকি মুখে? আমি তো ভাবতেই পারছি না, এত দামি দামি ক্রিম থাকতে মুখে কেউ নারকোল তেল মাখে। ও মাই গড! তোরা চুপ করো না, ওরা তো বলছে ওদের ক্ষমতা নেই। আর তাছাড়া এত ব্র্যান্ডেড এক্সপেন্সিভ জিনিসপত্র, আর তোমার ক্ষমতা আছে তাই তুমি সব কিনতে পারো, অ্যাফোর্ড করতে পারো।
তুমি কেন শুধু শুধু নারকোল তেল মুখে মাখতে যাবে? আমি বলছিলাম যে আলাপ পরিচয়টা একটু ভালো করে সেরে নি। মানে সেদিন আপনাদের অনেকের সঙ্গেই আলাপ হয়েছে, কিন্তু এ নিশ্চয়ই আপনার ছেলে? হ্যাঁ, আমার ছেলে বিক্রম। ওই আমার বৌমা মিষ্টি। নামেও যেমন মিষ্টি, স্বভাবেও তেমনি মিষ্টি। মিষ্টি খুব ভালো মেয়ে। আমরা তো আমার বৌমা মিষ্টিকে ছাড়া কিছু ভাবতেই পারি না। তা আপনার অ্যাক্সিডেন্টটা ঠিক কিভাবে হলো? কারখানা থেকে আসতে গিয়ে, যদিও আমি এই বিষয়ে খুব একটা কথা বলতে চাই না। এখন তো আপনি মানে চাকরি তো করতে পারেন না, তো ওয়ার্ক ফ্রম হোম চলছে নাকি? না, আমার ওয়ার্ক ফ্রম হোম বন্ধ আছে। ও তাহলে মানে আমি বিভিন্ন জায়গায় চেষ্টা করছি, ইন্টারভিউ দিচ্ছি, যদি কোথাও হয়ে যায় আর কি। আচ্ছা আচ্ছা, কিন্তু এই অবস্থায় আপনার কাজ পাওয়াটা একটু মুশকিল হবে বলেই মনে হয়। দাদা, তুই তো আর ডেকে নিয়ে গিয়ে চাকরি দিচ্ছিস না, তাই না? তাহলে মুশকিল আছে কি নেই সেটা বলে কি লাভ? উনি যখন চেষ্টা করছেন তখন ঠিক পাবেন। আর উনি জানেন যে এই মুহূর্তে পৃথিবীতে কি চলছে আর কি চলছে না। উনি নিজেই একজন ট্যালেন্টেড মানুষ, ওনার ব্রেনটাই আসল। দেখিস ওনাকে একদিন ঠিক লোকজন ডেকে নিয়ে গিয়ে চাকরি। এক সেকেন্ড ভাই, কি হচ্ছেটা কি? সান্ত্বনা দিচ্ছ নাকি? না দাদা, আমি আপনাকে সান্ত্বনা দিচ্ছি না, আমি যেটা বিশ্বাস করি সেটাই বলছি। একদম। দেখো বাবা, তোমার কিন্তু ভীষণ উন্নতি হবে। তুমি দেখে নিও, আমার কথা মিলিয়ে নিও। আসলে তুমি এত ট্যালেন্টেড ছেলে, আমরা সবাই তোমার কথা শুনেছি। দয়া করে আপনারা এবার আসুন। আশা করি আপনাদের সব কথা শেষ হয়ে গেছে। আর ও যখন আপনাদের পার্লারে কাজ করবেই না, তখন ও কখন ফিরলো, কি করলো, সেটা জেনে তো আপনাদের কোনো দরকার নেই। আর জয়া, আমরা সরি, নীলু তোমার নাম ব্যবহার করেছিল না। আমরা থানা পুলিশ করিনি, কারণ করার দরকার পড়েনি, কারণ ও নিজে থেকেই চলে এসেছিল। ও সত্যি ওর একটা বন্ধুর বাড়ি গেছিল, একটু রাত হয়েছিল ফিরতে। বাড়ির লোক বাড়িতে না ফিরলে তো একটু চিন্তা ভাবনা করেই। আর ওকে ফোনে পাওয়া যাচ্ছিল না, কারণ ওর ফোনটা সুইচ অফ হয়ে গেছিল। সেই জন্য আমরা থানায় যাওয়ার কথা ভেবেছিলাম, কিন্তু নীলু এমন কোনো জায়গায় যায়নি যেখানে থানা পুলিশ করতে হতো। আর তোমার নাম ব্যবহার করার কোনো সম্ভাবনা নেই তার জন্য। যাও যাও, বাড়ি যাও, তোমরাও বাড়ি যাও। দেখো মিষ্টি, শাক দিয়ে মাছ ঢাকতে যেও না, বুঝেছো? এপারে সবাই জেনে গেছে কাল নীলু যে একটা বড় লোকের ছেলের সাথে মেলামেশা করে, আর সেই যে ওকে কাল তুলে নিয়ে গিয়েছিল, সেটাও পাড়ার সবাই জেনে গেছে। আর মাঝরাতে ফিরিয়ে দিয়ে গেছে, সেটাও সবাই জানে। বৌমা, এবার তোমরা আশীর্বাদ করবে তো? এসো। মা, আপনারা তো করলেন আশীর্বাদ, আমাদের আর কি দরকার? ঠিক আছে, থাক। আজ মনে হয় মন থেকে আশীর্বাদ করতেও পারবেন না উনি। তাই যেদিন মন থেকে আশীর্বাদ করতে পারবেন, সেদিনই ওর আশীর্বাদ নেব। আজ থাক।
মা, ও মা, নীলু কোথায় গো? নীলু ওখানেই তো ছিল, কোথায় গেল বলতো? আর কি অসভ্য ভাব ওই পার্লারের বউটারাই। আচ্ছা, একদিন তো নীলু ওখানেই কাজ করতো, আজকে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে তোরা ওকে কাজ করতে দিবি না, ভালো কথা। তাই বলে বাড়ি বয়ে এসে এরকম অসম্মান করে যাবে? কিচ্ছু অসভ্যতা করেনি মা। খবরদার, চুপ করো তুমি। কি বলতে চাইছো? যা করেছে ঠিক করেছে। এই বাবা, তুমি একদম জোর গলায় কথা বলবে না। তোমার আজকে যে মেয়েদের এই অবস্থা, সেটা তোমার আজকারায় খুব ভালো করে জানো তুমি সেটা। বিক্রম, দাদার সঙ্গে এইভাবে কথা বলবি না কিন্তু বলে দিলাম। তোমার আর কি? তোমাকে শ্বশুর বাড়িতে জায়গা দেয়নি, তুমি বাপের বাড়িতে পড়ে আছো এমনি এমনি। তোমার তো দাদার মন রেখে কথা বলতেই হবে। আমার তো আর কোনো মন রাখার ব্যাপার নেই, আমি যা ইচ্ছে তাই বলবো। বিক্রম, বাবা, আপনি ওর সাথে কথা বলবেন না, আমি জোরহাত করছি আপনাকে। সব সময় অতিষ্ঠ করে। কি চায় ও? আমি মরে যাই এটাই ও চায়? বাবা, তুমি যা করেছো সেটা তো দায় তোমাকে নিতেই হবে। তুমি তোমার মেয়েদের মানুষ করতে পারোনি, অথচ এমন একটা ক্যামোফ্লেজ সারাক্ষণ পরে থাকো যেন তুমি মেয়েদের এমন মানুষ করেছো যে তাদের কোনো তুলনাই হয় না। তারা অতুলনীয় এক একজন। দাদা ভাই, কি এমন অমানুষ হয়েছি আমরা? মেজি ভাইয়ের একদিনের ঘটনাকে সকলে ঘাড়ে কেন চাপাচ্ছি? এই শাট আপ! বড়দের মুখে একদম কথা বলবি না। তাহলে বাবাও তো বড়, তুই বাবার মুখে মুখে কথা কেন বলছিস? দাদা তোর ভাই, যা ইচ্ছে করতো, যা ইচ্ছে করতো, আমার কিচ্ছু এসে যায় না। কিন্তু একটা কথা মাথায় রেখে দে, বাবা মা যেদিন চোখ বুঝবে সেদিন এই বাড়িতে তোদের কারো জায়গা হবে না। আরে বলছি সবাই আছে, নীলু তো সত্যি নেই। হ্যাঁ, আমি তো কখন থেকে এই কথাটাই বলছি। ছুটকি, এই ছুটকি, একটু জানারে ঘরে গিয়ে। আচ্ছা চল, আমি যাচ্ছি, তো দেখি। চল চল চল। দিদি ভাই, মেজি ভাই দরজাটা বন্ধ করেছে কেন? সেটাই তো বুঝতে পারছি না। নীলু, এই নীলু, মেজি ভাই দরজাটা খোল, ধাক্কা দে তো। নীলু, নীলু দরজাটা খোল। নীলু, শুনতে পাচ্ছিস না আমাদের কথা? খুলছে না তো। ও মা, কি হয়েছে রে? কি? এই নীলু, এই নীলু, নীলু দরজাটা খোল। কি হয়েছে? হ্যাঁ, উত্তর দিচ্ছে না, সাড়া দিচ্ছে না। নীলু, দরজাটা খোল। নীলু, কি হয়েছে রে রাই? নীলু দুঃখে অপমানে কিছু করে বসেনি তো? কখনো না, কখনো না। কিচ্ছু হয়নি বাবা, কিচ্ছু হয়নি। তুমি একদম চিন্তা করো না বাবা, তুমি একদম চিন্তা করো না। আমি দেখছি, তার আমি দেখছি। নীলু, এই নীলু, দরজাটা খুলতে পারছিস না? মেজি ভাই দরজাটা খোল না। কি রে মেজি ভাই, তুই বুঝতে পারছিস না বাবার টেনশন হচ্ছে? কি রে, দরজাটা খোল না মেজি ভাই, তুই এর মধ্যে ঘুমিয়ে পড়িসনি নিশ্চয়। নীলু, এই নীলু, তুই কি শুনতে পাচ্ছিস না? এতবার করে ডাকছি তোকে। নাটক হচ্ছে, নাটক নাটক হচ্ছে। হাই ভোল্টেজ ড্রামা সিনেমা তৈরি হচ্ছে এখানে। শাট আপ! অনেক সহ্য করেছি তোমার কথা। এখন যদি মেয়েটা কিছু করে, তোমার জন্য করবে। বাইরের লোকেরা অপমান করলেও সেটা সহ্য করা যায়, বাড়ির লোকেরা অপমান করলে, সবার সামনে হিউমিলিয়েট করলে সেটা সহ্য করা যায় না। আর এটা আমি পরিষ্কার সবার সামনে বলবো। কি হলো মা? মেজো পিপি খুলছে না কেন দরজা? বাবা, তুমি একটু এসো তো। মেজো পিপি বলে জোরে জোরে ডাকো তো একটু। মেজো পিপি দরজা খোলো। ও মেজো পিপি দরজা খোলো না। নীলু, মেজি ভাই দরজাটা খোল না। দরজাটা খোল না রে মা। নীলু, তুই কি শুনতে পাচ্ছিস না? আমাদের আর কত চিন্তা করা হয় বলতো? তুই কি চাস নীলু? হ্যাঁ, দাদার শরীরটাও ভালো নেই। নীলু, দাদার শরীর ভালো নেই, দাদার চিন্তা করা বারণ। তুই কি চাস দাদার চিন্তা করুক, টেনশন করুক বলতো? নীলু, বলছি এই চৌকিটা নিয়ে